লেখার কি সমস্যা বলো? ঠিক আছে এবার ক্লিয়ার? জি স্যার। স্যার ওকে, লেখা ক্লিয়ার আছে এবার? আচ্ছা, যেটা বলতেছিলাম, গত ক্লাসে কোশ্চেন করছিল হাফসা, মানে আমাকে ইনবক্সে কোশ্চেন করছিল, স্যার এজ গভীরতা তো আমি দুইটা সূত্র দেখাইছি, একটা হচ্ছে 0/4/3 পাই ইনটু r মাইনাস h, এটা একটা, আর আবার প্রমাণ করছিলাম g ইনটু 1 মাইনাস h বাই r। আমরা কোন সূত্রটা কখন ইউজ করব, কোন সূত্রটা কখন ইউজ করব? দেখো এই সূত্রের মধ্যে একটা ঘনত্বের টার্ম আছে। এখন পৃথিবীর ক্ষেত্রে ঘনত্ব কনস্ট্যান্ট, পৃথিবীর ক্ষেত্রে ঘনত্ব কিভাবে কনস্ট্যান্ট? পৃথিবীর ক্ষেত্রে তুমি ঘনত্বের মান চাইলে মুখস্থ রাখতে পারো, 5.5 ইনটু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। পৃথিবীর জন্য, পৃথিবীর জন্য কিন্তু ঘনত্ব কনস্ট্যান্ট, কিন্তু অন্য কোন গ্রহের জন্য কিন্তু ঘনত্ব কনস্ট্যান্ট না। পৃথিবীর জন্য ঘনত্ব কনস্ট্যান্ট। ইন্টারনেট দাও, কলেজ ইন্টারনেট। হ্যাঁ হ্যাঁ, কি বুঝে না স্যার? কলেজের ক্লাস এতদিন ধরে করে। আরে কি বলি, ক্লাস কলেজে ক্লাস করে না মনে হয়, আর ওই ফটকা কলেজে ক্লাসই করে না, বোধহয় ঘুরাই ফেলি না। পৃথিবীর ঘনত্ব কনস্ট্যান্ট, পৃথিবীর জন্য তুমি এই সূত্রটাও চাইলে ইউজ করতে পারো, চাইলে এটাও ইউজ করতে পারো পৃথিবীর জন্য। কিন্তু পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহ হইলে কিন্তু তুমি এটা ইউজ করতে পারবে না। পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহ হইলে এই সূত্র ইউজ করা যাবে না। আচ্ছা, আর এইটা ইউজ করা একটু জটিল। কেমন জটিল? এখানে জি এর একটা মান আছে, রো এর একটা মান আছে, এই মানগুলো কনস্ট্যান্ট, এগুলো বসায় কাজ করতে হয়, আর এই অঙ্কটা করতে ইজি। তারপর হাফসার একটা কোশ্চেন ছিল, ও নাকি এখান থেকে কোন জায়গা থেকে জানি h বাইর করতে পারতেছে না, কইলো ওইটা ওর ক্যালকুলেশনের প্রবলেম, ওইটা আমি বললাম না, ওইটা তুমি নিজে দেখে নিবা হাফসা। আচ্ছা, তাহলে এখন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর অভিকর্ষ ত্বরণের কিরূপ পরিবর্তন হয়। আমরা হয়তো ছোটবেলা থেকে পড়ে আসছি বা জানি যে পৃথিবীর কেন্দ্রে কিন্তু অভিকর্ষ ত্বরণ শূন্য। আজকে আমরা ব্যাখ্যা করব কেন শূন্য, এটা একটা বড় কথা। কেন শূন্য এই জিনিসটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তার আগে আজকে আমরা কিছু সলভ করি আগে, যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ মানে ধরো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী কত ক্লাসে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে h গভীরে, পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা h গভীরে অভিকর্ষ ত্বরণ বের করছি। কত ক্লাসে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে h গভীরে অভিকর্ষ ত্বরণ বের করছি। পৃথিবীর পৃষ্ঠ থেকে h গভীরতা যে অভিকর্ষ ত্বরণের যে ফর্মুলাটা আমরা প্রথম বের করেছিলাম, g/4/3 পাই ইনটু r মাইনাস h, 4/3 পাই ইনটু r মাইনাস h। এখন তোমাকে বলছে পৃথিবীর কেন্দ্রে বের করতে বলছে, অর্থাৎ সেন্টার, এখানে অভিকর্ষ ত্বরণ বের করব। এখন পৃথিবীর কেন্দ্রে যখন আমরা অভিকর্ষ ত্বরণ বের করব, তখন পৃথিবীর পৃষ্ঠ থেকে কতটুকু গভীরে আসতে হবে? আর পরিমাণ পৃথিবীর পৃষ্ঠ থেকে r সমান গভীরে আসতে হবে। পৃথিবীর পৃষ্ঠ থেকে দেখো এইটুকু হচ্ছে h, তুমি যখন পৃথিবীর কেন্দ্রে আসতে চাইবা, তাহলে কেন্দ্রে আসলে তোমার h এর মান কত হবে? আস্তে আস্তে কার সমান হইতে হবে? r এর সমান হইতে হবে। অর্থাৎ খেয়াল করো, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে h = r, পৃথিবীর কেন্দ্রে h = r। যেহেতু পৃথিবীর কেন্দ্রে h = r, তাহলে অভিকর্ষ ত্বরণের মান হবে 4/3
phi r minus r অর্থাৎ gh is equal to 0। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে তুমি যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে আস্তে 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 সেন্টারের দিকে আসবা, তখন তোমার h এর মান কিন্তু পৃথিবীর ব্যাসার্ধের সমান হয়ে যাবে। h এর মান পৃথিবীর ব্যাসার্ধের সমান হয়ে যাবে। h এর মান যদি পৃথিবীর ব্যাসার্ধের সমান হয়ে যায়, তাহলে পৃথিবীর কেন্দ্র অভিকর্ষণ ত্বরণের মান কত হবে? 0। আগে এই পর্যন্ত উঠাও, তারপর পরের কোশ্চেন যাচ্ছে। স্যার আরটা একটু আরেকবার বুঝুন স্যার। বললাম পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন আস্তে আস্তে তুমি সেন্টারের দিকে আসবা, তখন তোমার h এর মানটা কিসের সমান হয়ে যাবে? পৃথিবীর ব্যাসার্ধের সমান হয়ে যাবে না? পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন তুমি ধীরে 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 সেন্টারের দিকে আসতে থাকবা, তখন তোমার তো h এর মান পৃথিবীর ব্যাসার্ধের সমান হয়ে যাবে। তাহলে h is equal to r, তার মানে তোমার কি আলটিমেটলি অভিকর্ষণ ত্বরণ কত হয়ে যাবে? 0। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা? ক্লাস শেষ হওয়ার 10 মিনিট আগে আমি প্রেজেন্ট নেব আজকে। এখন আসো 47 জন। চয়নের নেট নাই, আর আরেকজন করতে পারবো না, এই দুজনই খালি কইছে এক্সকিউজ দিছে। তোলা হয়েছে না? আচ্ছা, এবার কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে অহনার কাছে। অহনা, অহনা বলো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষণ ত্বরণ কেন 0 হয়? বাকিটা ট্রাই করতে থাকো, যদি পারো বলতে পারো যে অ্যাকচুয়ালি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষণ ত্বরণ কেন 0 হচ্ছে। কেউ পারবা? এনিওয়ান? তাদের মধ্যবর্তী কোনো দূরত্ব থাকে না। এটা তো আমি বললাম, অ্যাকচুয়াল রিজনটা কি? অ্যাকচুয়াল রিজনটা বলো, কে পারবা? অ্যাকচুয়াল রিজনটা চিত্রে আসো। আর তখন তো কোনো আকর্ষণ থাকে না। তখন তো কোনো কেন আকর্ষণ থাকে না? কেন মাইশা বলো, কেন থাকে না বলো? মাসে যখন একটু লাইনে আসছে, মাসে একটু আর লাইনে আনে, মাসে বলো কেন? স্যার দূরত্ব থাকে না স্যার। নিচে নামতে যখন নিচে নামতে থাকে তখন আকর্ষণ থাকে না, আর ওজনও কমতে থাকে ধীরে ধীরে। আকর্ষণ থাকে না কেন? প্রশ্নটা হচ্ছে এটা, আকর্ষণ থাকে না কেন, এটা আমার প্রশ্ন। স্যার যখন এটা মিডল পয়েন্টে থাকবে তখন এর চারপাশে মানে উপরের দিক থেকে থাকবে। পলাশ চুপ কর, তুই বাদে। পলাশ না, তুই কইস না, তুই ক্লাস পলাশ, তুমি চুপ করো, তুমি বলো না পলাশ, যাও তোদের ক্লাস পাইছে। বাকিটা ট্রাই করো, বাকিটা ট্রাই করো, মাইশা আরেকটু ট্রাই করো। আচ্ছা আমি তাহলে অ্যান্সার বলি নাকি? দু একজন ট্রাই করছো। পলাশ তোমাকে বলতে যাও না, তুমি জানো না এটা, মনে করো না, তোমাকে বলতে দিলাম না। দেখো বিষয়টা খেয়াল করো, আমরা জানি একদম ভালো করে খেয়াল করবা জিনিসটা, যে আমরা জানি এটা একটু মাঝখানে আঁকি, তাহলে আর স্পেসিফিক হবে। এটার অ্যাকচুয়াল রিজনটা কি? অনেক সময় দিতে পারে পরীক্ষায় যে কেন এই ধরনের ঘটনা ঘটে। দেখো আমরা কি জানি যে পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। কি করে? পৃথিবী প্রত্যেকটা বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। ধরো পৃথিবীর এইখানে একটা বস্তু আছে, এম ভরের বস্তু। এম ভরের বস্তুটাকে পৃথিবী কোন দিকে আকর্ষণ করবে? তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, করবে না? আচ্ছা, আকর্ষণ যদি করে, ধরো বস্তুটা আস্তে আস্তে পৃথিবীর ভিতরে প্রবেশ করবে। এখন পৃথিবী তো একটা কঠিন গোলক,
একটা 3 ডাইমেনশনাল স্ফিয়ার, কঠিন গোলক, সব জায়গায় ভর। তাহলে এই বস্তুটা যখন এই পয়েন্টে আসবে তখন পৃথিবীর এইদিকে যে ভরগুলো আছে তারা যেমন তাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, আর এই ভরের এদিকেও কিন্তু কিছু ভর আছে, এখানেও কিন্তু কিছু ভর আছে পৃথিবী, তারাও কিন্তু তারাকে আকর্ষণ করবে। কিন্তু যেহেতু এই দিকে ভরের পরিমাণ বেশি, তার মানে বস্তুটা আস্তে 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 তার কেন্দ্রের দিকে আসতে থাকবে। ধরো এখন এখানে আসলো, এখানেও কিন্তু তার আকর্ষণ এই দিকে বেশি হবে, কারণ এইদিকে ভরের পরিমাণ বেশি, এদিকে ভরের পরিমাণ কম। ফলে বস্তুটা আস্তে আস্তে যখন তার সেন্টারের দিকে আসবে, অর্থাৎ যখন তার কেন্দ্রে চলে আসবে পৃথিবী, তখন পৃথিবীর সব ভর, পৃথিবীর সমস্ত ভর তাকে কিন্তু সমান এবং বিপরীত দিকে আকর্ষণ করবে। কেন সমান এবং বিপরীত? একদম যখন বস্তুটা আস্তে আস্তে পৃথিবীর সেন্টারে চলে আসবে, ধরো এই দিকে যখন চলে আসবে, পৃথিবীর এই পাশে যে পরিমাণ ভর, এই পাশেও কিন্তু তখন সেম পরিমাণ ভর, অর্থাৎ এদিকে যে পরিমাণ আকর্ষণ বল তৈরি হবে, এদিকে কিন্তু ঠিক সেম কিন্তু বিপরীত মানে আকর্ষণ বল তৈরি হবে। একইভাবে এখানেও কিন্তু পৃথিবীর অনেক ভর রয়ে গেছে, এদিকে যেমন আকর্ষণ বল কাজ করবে, সেম ভাবে নিচেও কিন্তু সেম পরিমাণ আকর্ষণ বল কাজ করবে। অর্থাৎ সব জায়গা দিয়ে ওই বস্তুটার উপর যে আকর্ষণ বল হবে তার মান হবে সমান এবং বিপরীত, তার মান হবে সমান এবং বিপরীত। সব জায়গা দিয়ে যখন তার আকর্ষণ বলের মান সমান এবং বিপরীত হবে, তখন আলটিমেটলি এই এম ভরের বস্তুটার উপর কিন্তু কোনো লব্ধি আকর্ষণ বল থাকবে না। এম ভরের বস্তুর উপর কোনো লব্ধি আকর্ষণ বল থাকবে না। তখন বস্তুটার উপর যেহেতু আকর্ষণ বল থাকবে না, দ্যাট মিনস তার উপর অভিকর্ষণ ত্বরণ কি হবে? শূন্য। কারণ যেহেতু আমরা জানি আকর্ষণ বল মানে কি, F = mg, যেহেতু f 0 হবে তাহলে আলটিমেটলি g 0 হবে, কারণ m তো আর 0 হইতে পারে না, কোনো বস্তুর ভর তো আর শূন্য হইতে পারে না, হবে কি অভিকর্ষণ ত্বরণের মান শূন্য। তার মানে বিষয়টা হচ্ছে এইটা, যে একটা বস্তুকে যখন পৃথিবী আকর্ষণ করে, আকর্ষণ করতে করতে ধরো বস্তুটা যখন পৃথিবীর সেন্টারে তুমি রাখবা, তখন কিন্তু পৃথিবীর সব জায়গাতে তোমাকে সমান এবং বিপরীত মানের বল দ্বারা তোমাকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। সমান ও বিপরীত মানের বল দ্বারা তোমাকে কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। ফলে ওই বস্তুটার উপর তোমার নেট যে আকর্ষণ বল বা লব্ধি যে আকর্ষণ বল তার মান কত হবে? শূন্য। আর আকর্ষণ বল শূন্য মানে তার উপর আসলে আলটিমেটলি অভিকর্ষণ ত্বরণ কত? 0। এটা হচ্ছে মূল ব্যাখ্যা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার পৃথিবী কি স্যার পুরো গোলাকার একদম? এটা পৃথিবী পুরো গোলাকার ধরে নিতে হয়, প্রায় গোলাকার, প্রায় গোলাকার। সামান্য একটু চ্যাপ্টা আছে তোমার উত্তর মেরু দক্ষিণ মেরুর দিকে, প্রায় গোলাকার। তাহলে কি স্যার সব জায়গায় ওই বিপরীতমুখী বলটা কি স্যার সমান? সব জায়গায় সমান বিপরীত হবে, সেটা উপবৃত্তাকার হোক বা যে কোনো শেপেরই হোক, সব জায়গাতেই সেটা সমান এবং বিপরীত হবে। সেটা গত ক্লাসে দেখাইছিলাম, আমরা টর্কের বিষয়টা বুঝাইছিলাম ওই সময়। আচ্ছা, তো এখন আমরা তিনটা জিনিস পাইলাম। একটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতায়, পৃথিবীর পৃষ্ঠ হতে h গভীরতায় এবং পৃথিবীর কেন্দ্রে। এই তিনটা জিনিসকে বা তিনটা বিষয়কে আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেব, অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে দেখাবো, যেটা আমাদের পরীক্ষায় এমসিকিউতে আসে, সিকিউতে আসে। তো আমরা কি কি দেখলাম? প্রথমে 1 নম্বর পয়েন্ট, পৃথিবীর পৃষ্ঠ হতে h উচ্চতায়, পৃথিবীর পৃষ্ঠ হতে আমরা h উচ্চতায় অভিকর্ষণ ত্বরণের যে সূত্র পাইছি, সূত্র ছিল gm × r + h হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে r + h কিন্তু একটা ডিসটেন্স। আচ্ছা, তাহলে r + h এর ডিসটেন্সটা ধরে নিলাম আমি, ঠিক আছে? r + h = স্মল r1। তো দেখো g মহাকর্ষ ধ্রুবক, m হচ্ছে ওই গ্রহটার ভর, পৃথিবী হলে পৃথিবীর ভর, এই কনস্ট্যান্ট।
তাহলে এর যদি কনস্ট্যান্ট হয় তার মানে h উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাইবা, পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাইবা, অভিকর্ষ ত্বরণের মান দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক হারে চেঞ্জ হবে। দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক হারে চেঞ্জ হবে। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে অবশ্যই কমে যাবে। পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উচ্চতায় যাব, আমার জি এর মান দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক হারে কমবে। আচ্ছা, এটা হচ্ছে h উচ্চতায় পাইছি আমি। 2 নাম্বার হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে h গভীরতা। পৃথিবীর পৃষ্ঠ থেকে h গভীরতা দেখো একটু ভালো করে। পৃথিবীর পৃষ্ঠ থেকে h গভীরতায় আমরা যে সূত্রটা পাইছি g rho 4/3 pi into r minus h। তাহলে এখানে আমরা ধরে নিই, ঠিক r minus h সমান ধরে নিই r2 ধরে নিলাম দূরত্ব। আর এখানেও দেখো g ঘনত্ব 4/3 পাই, এগুলো সব কনস্ট্যান্ট। এই ক্ষেত্রেও তোমার অভিকর্ষ ত্বরণের সূত্র হবে gh proportional to r। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে তুমি যত সেন্টারের দিকে যাইবা তত অভিকর্ষ ত্বরণের মান ব্যস্তানুপাতিক হারে হ্রাস পাবে। কারণ পৃথিবীর পৃষ্ঠ থেকে যত গভীরে যাইবা তোমার দূরত্ব তো কমবে। পৃষ্ঠের দূরত্ব বেশি 6400 কিলোমিটার। এরপর যত তুমি কেন্দ্রের দিকে আসতে থাকো, থাকবা তোমার দূরত্বের মান কমতে থাকবে, অভিকর্ষ ত্বরণের মান কমবে। কিন্তু আমার দরকার হচ্ছে কিভাবে কমবে, সমানুপাতিক হারে কমবে। এবং যখন আস্তে আস্তে সে সেন্টারের দিকে চলে যাবে তখন জি এর মান কত হয়ে যাবে, 0। যখন সে আস্তে আস্তে সেন্টারের দিকে চলে যাবে তখন তোমার জি এর মান হয়ে যাবে 0। তাহলে কি বললাম, পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন তুমি h উচ্চতায় যাবে, অভিকর্ষ ত্বরণের মান বর্গের ব্যস্তানুপাতিক হারে কমতে থাকবে। আর পৃথিবীর পৃষ্ঠ থেকে যত তুমি কেন্দ্রের দিকে যাবে তত সমানুপাতিক হারে কমতে থাকবে। দুইটাই কিন্তু কমবে, কারণ পৃথিবীর পৃষ্ঠেই জি এর মান সর্বোচ্চ। পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতায় গেলেও জি এর মান কমবে, পৃথিবীর পৃষ্ঠ থেকে h গভীরতা গেলেও জি এর মান কমবে। কিন্তু সম্পর্কটা কি ধরনের, এই দুইটা জিনিস আগে ভালো করে বোঝো। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, তারপর আমরা গ্রাফটা অঙ্কন করব। সুন্দর করে উঠাও খাতার মধ্যে। আর পৃথিবীর পৃষ্ঠ গেলে জি এর মানটা কিভাবে কমবে, এটা উপরে দিয়ে গেলে? হ্যাঁ, বুঝলাম না, কি আমার বলো। স্যার পৃথিবীর পৃষ্ঠে গেলে জি এর মানটা কিভাবে কমবে, এটা উপরের দিকে গেলে? বর্গের ব্যস্তানুপাতিক হারে কমবে। বর্গের ব্যস্তানুপাতিক হারে, দূরত্ব তো বাড়তেছে, দূরত্ব বাড়লে তোমার তো আকর্ষণ বল কমে যাবে, বাড়তে। দূরত্ব যেহেতু তোমার বাড়তেছে, তাহলে দূরত্বের সাথে সম্পর্কের ব্যস্তানুপাতিক সম্পর্ক না, দূরত্ব যত বাড়বে তোমার আকর্ষণ বল কমবে। আকর্ষণ বল কমা মানে অভিকর্ষ ত্বরণ কমবে। তোলা হয়েছে এই পর্যন্ত? আচ্ছা স্যার, আকর্ষণ বল বাড়লে তো স্যার যে জি প্রপোর্শনাল আর, তাহলে তো স্যার এটা বাড়ার কথা, কমলো কেন? আকর্ষণ বল কমবে, বাড়বে না তো। যত দূরত্ব বাড়বে আকর্ষণ বল কমবে না। না স্যার, ওটা না, 2 নাম্বারটা স্যার, 2 নাম্বারটা বলো। এইচ গভীরতায় ওটা তো স্যার আকর্ষণ বাড়লো না স্যার, কাছে পড়তেছে স্যার। দূরত্ব তো কমতেছে স্যার জি প্রপোর্শনাল আর না, তাহলে স্যার আকর্ষণ হ্যাঁ ইমতিয়াজ রে, এখানে দ্রুত কমে স্যার, আকর্ষণ বাড়ে না। না, এখানে তো ভর কমতেছে না, আবার ভরের সাথে তো সম্পর্ক আছে। h গভীরতায় গত ক্লাসে দেখো আমরা আলাদা করে ভর বের করতে হয়েছে আমাদের, ওখানে আবার ভরও কমতেছে। তো ওখানে তো ভরও আবার কমতেছে। যখন তুমি h গভীরে যাইবা তখন তোমার ভর কমতেছে না। আর জি এর সূত্রে তো ভরও আছে, m আছে না। m যদি কমে তাহলে তোমার জি এর মান বাড়বে কিভাবে? তোমার দূরত্ব কমতেছে কিন্তু m ও তো কমতেছে। আবার তোমাকে যে আকর্ষণ করব তার ভরও যদি কমে যায় তবে জি এর মান বাড়বে কি হবে? জি এর মান তো কমবে।
কারণ তুমি যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে ভিতরের দিকে যাইবা তখন তোমার দূরত্ব কমতেছে, ঠিক আছে, কিন্তু ভর তো কমতেছে। আর পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উঁচুতে গেলে তো ভর তো আর বাড়ে না, ভর তো আর বাড়তেছে না, তো এইখানে তো জি এর মান কমবে। এখানে একটা রাশি চেঞ্জ হচ্ছে আর এখানে দুইটা রাশি চেঞ্জ হচ্ছে, এম ও চেঞ্জ হচ্ছে, দূরত্ব চেঞ্জ হচ্ছে, ফলে আলটিমেটলি তোমার জি এর মান কি কমতাছে। কারণ দেখো ভালো করে জিনিসটা বুঝে নাও, কারণ তোমার এখানে এম তো কমতাছে, তুমি যখন ভিতরে চলে গেছো তোর এমটা ছোট হয়ে গেছিল, এম প্রাইম বুঝছিলাম, এম প্রাইমটা ছোট হয়ে গেলে আকর্ষণ বল তো কমবে। তোমার কথা ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে যে স্যার দূরত্ব তো কমতাছে এই ক্ষেত্রে, কিন্তু এখানে তো এম ও কমতাছে, দূরত্ব কমার সাথে সাথে যেহেতু এম ও কমতাছে, আলটিমেটলি জি এর মানও কি কমতাছে। বুঝছো কথা ইমতিয়াজ? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এই দুইটা জিনিসকে আমরা গ্রাফে দেখাই। টাইটেল দাও অভিকর্ষ ত্বরণ বনাম দূরত্বের লেখচিত্র। অভিকর্ষ ত্বরণ বনাম দূরত্বের লেখচিত্র, একটু টাইটেল লেখো, অভিকর্ষ ত্বরণ বনাম দূরত্বের লেখচিত্র। অভিকর্ষ ত্বরণ বনাম দূরত্বের লেখচিত্র। তাহলে y অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণ জি আর, আর x অক্ষ বরাবর হচ্ছে দূরত্ব জি আর, মানে অভিকর্ষ ত্বরণটা দূরত্বের ফাংশন। এটা ধরে নিলাম আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, মানে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আমরা কি দেখলাম যে পৃথিবীর পৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, পৃথিবীর পৃষ্ঠ থেকে অভিকর্ষ ত্বরণ সমানুপাতিক হারে হ্রাস পায়। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে অভিকর্ষ ত্বরণ সমানুপাতিক হারে হ্রাস পায় এইভাবে, পৃথিবীর পৃষ্ঠ থেকে অভিকর্ষ ত্বরণ সমানুপাতিক হারে হ্রাস পাচ্ছে। পৃথিবীর পৃষ্ঠ থেকে অভিকর্ষ ত্বরণ সমানুপাতিক হারে হ্রাস পাচ্ছে, অর্থাৎ জি প্রপোর্শনাল টু স্মল আর। এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে বর্গের ব্যস্তানুপাতিক হারে হ্রাস পায়। বর্গের ব্যস্তানুপাতিক গ্রাফটা হচ্ছে এই ধরনের। যারা ম্যাথ পড়ো তারা জেবিটি বইয়ে দেখো যে y প্রপোর্শনাল টু 1/x স্কয়ার গ্রাফটা হচ্ছে এই টাইপের। এটা হচ্ছে তোমার লেখচিত্র। উঠায় নাও সবাই। এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেলে জি এর মান দূরত্বের সাথে সমানুপাতিক হারে হ্রাস পায়, স্ট্রেট লাইন, হ্যাঁ স্ট্রেট লাইন, স্কেল দিয়ে আঁকো। আর এটা পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন উপরে যাইবা তখন বর্গের ব্যস্তানুপাতিক হারে হ্রাস পাবে। গ্রাফটা উঠাও। আজকে নাদিয়া দেখতেছি না, নাদিয়া কো? স্যার আসি তো। আসো। পিজা কই? পিজা নাই? পিজা ঘুমাইতেছে? না আছে, পিজা আছে। আসি স্যার। স্যার সঞ্জিদা ক্লাস করে না রে? ঠিক আছে, ওঠা রয়েছে? জি স্যার হয়েছে স্যার, বসে আছি অল্প। আচ্ছা, এবার এবার আমাদের একটা এমসিকিউ আছে। মেরাজ আসছো? স্যার আমি তো স্যার বললাম হয়েছে স্যার। দেখলাম তোমার গলাটা চিনলাম একটু। তুমি এত টাল হয়ে গেছো, বাড়ির কাজ দিতে দেরি করে, ভালোই তো আছো। না স্যার একটু লেট হয়েছে, না পারলে স্যার নিয়ে নিতে হয়তো স্যার, ঠিক লাগে স্যার। 13 নম্বর এমসিকিউ, যাদের লেকচার বই আছে
যাদের লেকচার বই আছে 409 পেজে 13 নম্বর এমসিকিউটা, 409 পেজে 13 নম্বর এমসিকিউটা, এই যে এই এমসিকিউটা যাদের যদি পুরান বই থাকে 13 নম্বর এমসিকিউ বলছে পৃথিবীর পৃষ্ঠ হতে কেন্দ্রের দিকে গতিশীল কোন বস্তুর অভিকর্ষ ত্বরণের লেখচিত্র কোনটা হবে? পৃথিবীর পৃষ্ঠ থেকে সে কেন্দ্রের দিকে যাচ্ছে, তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি কেন্দ্রের দিকে যায়, খেয়াল করো পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে যাচ্ছে, পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে, তাহলে অভিকর্ষ ত্বরণের মানটা দূরত্বের সাথে মানে গভীরতার সাথে কি ধরনের পরিবর্তন হবে? পৃষ্ঠ থেকে তুমি যখন কেন্দ্রের দিকে যাইবা, পৃষ্ঠে কি অভিকর্ষ ত্বরণের মান কি বলতো? তুমি লেখচিত্রটা ভালো করে প্রশ্নটা পড়তে হবে, প্রশ্ন না পড়লে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট তোমরা উত্তর দাঁড়াইবা হচ্ছে ক নাম্বারটা, কিন্তু ওরা চালাকি 3 নাম্বারটা হবে না? হ্যাঁ 3 নাম্বারটা হবে। প্রশ্ন বলছে পৃষ্ঠ থেকে কেন্দ্রে, খেয়াল করো পৃষ্ঠ থেকে কেন্দ্রে, তার মানে পৃষ্ঠে কিন্তু জি এর মান সর্বোচ্চ, পৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ, আর কেন্দ্রে কিন্তু জি এর মান 0। 1 নাম্বার গ্রাফটা কিন্তু কখনোই হবে না, কারণ 1 নাম্বার গ্রাফটা কি কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দেওয়া আছে, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত। আর গ নাম্বার গ্রাফটা দেখো, গ নাম্বার গ্রাফটার মধ্যে দেখো, গ নাম্বার গ্রাফটা এইভাবে দেওয়া আছে। এটার মানে কি, এখানে জি এটা হচ্ছে 0, এটা হচ্ছে এইচ। তাহলে দেখো পৃষ্ঠ থেকে, এই যে পৃষ্ঠে, এটা পৃষ্ঠ বুঝাইছে আমার, এখানে জি এর মান সর্বোচ্চ, তাহলে পৃষ্ঠ থেকে তুমি যত আস্তে 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 কেন্দ্রের দিকে যাইবা তত জি এর মান কিন্তু কমবে। মানে যত এইদিকে, এটা এই রেখাটা যদি এই দিকে লাগে, এটার মানে হচ্ছে এই রেখাটার দিকে লাগা মানে হচ্ছে তোমার ওয়াই অক্ষ, মানে জি এর মান 0। পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে গেছে, পৃষ্ঠ হচ্ছে পৃষ্ঠে জি এর মান ম্যাক্সিমাম, তাহলে এখানে জি এর মান সর্বোচ্চ। এখান থেকে তুমি যখন আস্তে আস্তে কেন্দ্রের দিকে যাইবা তখন জি এর মান 0 হয়ে যাবে। তাহলে উত্তর কিন্তু হবে গ নাম্বারটা, উত্তর কিন্তু গ নাম্বারটা হবে। এখানে ভালো করে খেয়াল করে দাঁড়াইতে হবে, প্রশ্নটা দেখুন পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত বলছে প্রশ্ন, ঠিক আছে? স্যার কোয়েশ্চেনটা লেখা দেন, উঠায় নেই, আমাদের বই তো নাই, তপন স্যারের বই তো। এটা তো বোর্ডের কোশ্চেন, এটা কি থাকবার কথা, এটা বোর্ডের কোশ্চেন। আমি ও কোন বোর্ড একটু বলে দেন। বোর্ড হচ্ছে তোর ঢাকা বোর্ড 17, ঢাকা বোর্ড 17-তে পাইবা লেকচার বোর্ডে কি না খেলো, বই তো লাগবে, এই একটা তখন স্যারের বই তো চলবো না। তোমার ডিএমএসসি পড়া দেখা তো লাভ নেই, ডিএমএসসি পড়া তো আসলে কোনো কোয়ালিটি তো ভালো করতে হলে স্যারের বই, লেকচারের বই সব লাগবে। তখন স্যারের বই তুলে বস্তা পচাবো, তখন স্যারের বই পড়ে গিয়া সহজ সহজ লিখবে। তোমার তুমি ঢাকায় যেহেতু পড়ো, তোমার তো ভালো বই পড়তে হবে। তখন স্যারের বইটা আমরা নিজেদের নারায়ণগঞ্জেই প্রেফার করি না। তাহলে এখন 3 নাম্বারটা হচ্ছে পৃথিবী ঘূর্ণনের জন্য পৃথিবীর ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। স্যার স্যার এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি এর হ্রাসের মান বেশি নাকি এইচ গভীরতায়? এটা একই দূরত্বে হিসাব করলে তোমার উচ্চতায় বেশি হবে, এইচ গভীরতা কমে যাবে। একই দূরত্ব হিসাব করতে হবে, দূরত্ব একই নিয়ে রাখতে হবে, তবে এর কন্ট্রাডিক্ট আছে। এটা আসলে একই দূরত্ব হলে মিলিয়ে দেখতে হবে, তবে ভিন্ন ভিন্ন দূরত্ব হলে ঝামেলা আছে। মানে দূরত্ব একটা রেঞ্জ আছে আমার, এই জিনিসটা আসলে যেটা আমাদের একটা এমসিকিউ আছে, কিন্তু আসলে এমসিকিউ অ্যান্সারটা ঠিক না। মানে দূরত্ব একটা লিমিট আছে, যেমন এইচ উচ্চতা তুমি যদি একটা লিমিট অতিক্রম করো তবে জি এর মান কিন্তু অনেক কমে যাবে।
এই জন্য একটা লিমিট আছে, এই জন্য এই কোশ্চেনটার উত্তর আসলে কন্ট্রাডিক্ট, মানে এমন না যে সব দূরত্বের জন্যই এই অ্যান্সারটা মিলবে। কারণ এই উচ্চতা যখন তুমি অনেক বেশি উপরে চলে যাবা তখন কিন্তু পৃথিবীর আকর্ষণ অনেক কমে যাবে, তখন জি এর মান কিন্তু অনেক কমে যাবে, তখন এই জন্য সব ক্ষেত্রে মিলবে না এই উত্তর। যে আমি যে বলে দিই যে এই উচ্চতা সবসময় বেশি, এজ গভীরতা কম, এটা সব দূরত্বের ক্ষেত্রে মিলে না, এই জন্য এটা বলা ঠিক না। এটা এমসিকিউ একটা আছে, বোর্ডে মেবি আসছে, এটা ভুল একটা আসলে, এক এক দূরত্বের ক্ষেত্রে এক এক রকম আসে। খুব বেশি দূরত্ব নিলে তখন এই উচ্চতা কমে যায়। আচ্ছা, পৃথিবীর ঘূর্ণনের জন্য যেটাকে আমাদের বইতে অনেক সময় বলতে পারে আহ্নিক গতি। আচ্ছা, আহ্নিক গতি কি তুমি বলতে পারবা? পৃথিবী নিজ অক্ষের চারদিকে হ্যাঁ, পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে ঘূর্ণনের জন্য যে গতিটা, তাহলে আমরা তো জানি যে পৃথিবী স্যার লেখাগুলো বোঝা যাইতেছে না। লেখা একদম স্পষ্ট, তোর নেটের প্রবলেম, তোর নেটের প্রবলেম, লেখা পুরো স্পষ্ট, আমি ল্যাপটপে দেখতেছি ক্লিয়ারই তো স্যার। পুরো লেখা ক্লিয়ার, তো বললাম নেটের প্রবলেম। পৃথিবী স্যার ডাটা দিয়ে ক্লাস করলে একটু হ্যাঁ, ডাটা দিয়ে ক্লাস করলে ঘোলাই হয়। আরে তোমাদের তো 2 মাসের দিকে ওয়াইফাই নিতে পারো সবাই, কারণ এই ঈদ পর্যন্ত খুলবো না শিক্ষা প্রতিষ্ঠান। তোমাদের যে স্যার ওয়াইফাই নেওয়া আছে কিন্তু নাই তো। তো এলাকায় নাই ওয়াইফাই? স্যার ওয়াইফাই আছে কিন্তু কানেকশন নেই, মানে ওয়াইফাই নেই। ওয়াইফাই লাগাইলো, লাগবেই তো তোমার। তোমার যারা ফার্স্ট ইয়ারে ঢাকা আসো বা তোমাদের ফার্স্ট ইয়ারে কলেজ খুলবে না, আলটিমেটলি তোমাদের ওই পরীক্ষা টরীক্ষা সব অনলাইনে দিতে হইবে, নিশ্চিত থাক। কারণ দেশের অবস্থা ভালো না, প্রত্যেক দিন কিন্তু মানে এভারেজে 60 থেকে 70 জন মারা যেতেছে। জি স্যার, কালকে স্যার 77 জন মারা গেছে। কারণ মারা গেছে। নারায়ণগঞ্জ অবশ্য সবচেয়ে ভয়াবহ। বিশেষ করে মেয়েদের সাবধান করি যে দয়া করে মারে বাবারে নিয়ে মার্কেটে যাও না। ঈদের মার্কেটিং এই বছরটা না করলেও আমার মনে হয় ভালো হইবে। জাস্ট খালি একটা মাস ঘরে থাকো। গতবারের মতো দেখো, গতবার কিন্তু আমরা মার্চ মাস থেকে সবাই, ইভেন আমিও নিজেও মার্চ মাস থেকে কিন্তু আমরা মোটামুটি ঈদ পর্যন্ত, গতবার আমরা সবাই বাসায় ছিলাম রোজা ঈদ পর্যন্ত। এই জন্য কিন্তু আমাদের কিন্তু দেখো সেই যে রোজার পরে কিন্তু মোটামুটি সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, তোমার নিজেরাই খেয়াল করো। তারপর কিন্তু করোনা কিন্তু অতটা প্রকোপ হয় বাড়ে নাই, কারণ প্রথম দিকে যে 2টা মাস যে ধরনের একটা উৎকণ্ঠা ছিল কমে গেছে, শুধুমাত্র কি আমাদের নিজেদের কারণে কিন্তু। আর এবার তোমরা যদি এই ধরনের উশৃঙ্খলতা পরিহার না করো এখনো ঘোরাফেরার বাইরে, তবে কিন্তু আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এবার কিন্তু 30-এর নিচে আক্রান্ত হচ্ছে, খুবই রিস্কি। সবাই একটু সাবধানে থাকবে। এই জন্য বলতেছি যে ভালো ওয়াইফাই নিয়ে নাও, বেটার হবে। কারণ হচ্ছে তোমার যে রিক্সা ভাড়া লাগতো, অনেকে কিন্তু এখানে আসতো, আমি জানি যে বাসা থেকে বেঁচে আসতে সকাল বিকাল মিনিমাম 200 থেকে 300 টাকা রিক্সা ভাড়া লাগে। আর এখন মোটামুটি ভালো মানের লাইন নিলেও তোমার 600 থেকে 700 টাকা লাগবে। আবার 3000 টাকা লাগে। আর কোনো কিসে 3000 টাকা লাগে? একদম 3000 টাকা লাগে। কোনো কোম্পানি পাইয়া দিস। ইনস্টল করে দিয়ে যাবে 3000 টাকা লাগে। তুই কোন একটা ঢাকা শহরে থাকো 3000 টাকা লাগে তো? আমি নারায়ণগঞ্জ ইনস্টল করেছি 1500 টাকা দিয়ে, তাই এককালীন 1500 টাকা ইনস্টল, ওটা তার তুর সহ। আর তুমি কোন এলাকায় থাকো? বিএপি এলাকায়, বনানী এলাকায় থাকো, তোমার 3000 টাকা নিবো তোমার থেকে। আচ্ছা লইয়া লাইছি তো, মানে কইলাম যে টাকা লাগছে তো। ওই তখন তুই মানুষ কম ছিল মনে তোর দিকে, তুই ছাড়া কেউ নেস না, এই জন্য লাইট ঘুরে এটা নিয়ে আসছে। জি স্যার। আহ্নিক গতি হচ্ছে পৃথিবীটা নিজ অক্ষের চারপাশে ঘূর্ণনের জন্য যে গতিটা, সেটা হচ্ছে আহ্নিক গতি। তাহলে আহ্নিক গতির জন্য আমরা অভিকর্ষণ ত্বরণের পরিবর্তনটা বের করব। তাহলে আমরা জানি যে পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে উত্তর দক্ষিণ যে আমাদের অক্ষটা আছে সে অক্ষ বরাবর ঘুরতেছে, যেটা বলে আমাদের সেই পাশে হচ্ছে আমাদের মেরু অঞ্চল, আর এটা হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চল। ধরো পৃথিবীর ব্যাসার্ধ তো 8, মনে করো একটা বস্তু পৃথিবীর পৃষ্ঠে আছে, পৃথিবীর পৃষ্ঠে আছে একটা বস্তু, এম ভরের একটা বস্তু। এম ভরের কোনো বস্তু যখন পৃথিবীর পৃষ্ঠে থাকে, যখন পৃথিবীর কোনো পৃষ্ঠে থাকে, তখন ওই বস্তুটাকে
পৃথিবী তার নিজের দিকে F is equal to mg এই পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে, এটা তো আমরা সবাই বুঝি, তাই না? আচ্ছা, এখন ধরো এই m ভরের বস্তুটা পৃথিবীর সাথে ওমেগা সমকোণিক বেগে আবর্তন করতেছে। মানে পৃথিবী যে কৌণিক বেগে আবর্তন করতেছে ওই m ভরের বস্তুটাও ঠিক একই কৌণিক বেগে পৃথিবীকে আবর্তন করতেছে। এখন তুমি বলতে পারো যে স্যার এটা তো পৃথিবীর পৃষ্ঠে মনে হচ্ছে। এটা এমন ভাবে আমরা ধরছি যে ওই বস্তুটা পৃথিবীর পৃষ্ঠের খুব কাছাকাছি, একদম কাছাকাছি, আমরা অতটা দূরত্বে নেই, এই জন্য এটাকে পৃথিবীর পৃষ্ঠে দেখাইছি। আগে বলে দিলাম কনফিউশন হওয়ার কিছু নাই, এর মনে হতে পারে স্যার এটা পৃথিবীর পৃষ্ঠেই তো আছে। আমরা পৃথিবীর পৃষ্ঠে না, আমরা বলতে পারি যে পৃথিবীর পৃষ্ঠে খুব কাছাকাছি, কাছাকাছি থেকে সে পৃথিবীর সাথে ওমেগা সমকোণিক বেগে ঘুরতেছে, একদম কাছাকাছি, মানে দূরত্বটা মানে ডিসটেন্সটা খুবই কম, টেন্ডস টু 0, এই জন্য ধরা হয়েছে এটা পৃথিবীর পৃষ্ঠেই আছে। আচ্ছা, তাহলে এখান থেকে এই বস্তুটার দূরত্ব আর, যেটা আমি বলছি আগে যে পৃথিবীর পৃষ্ঠেই আছে। এখন বস্তুটা কিন্তু এই ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে না, সে কিন্তু এই অক্ষটাকে কেন্দ্র করে ঘুরতেছে, এই অক্ষটা। তাহলে এই অক্ষ থেকে বস্তুর দূরত্বটা ধরি স্মল r, লম্ব দূরত্ব। মানে এই m ভরের বস্তুটা যে অক্ষকে কেন্দ্র করে আবর্তন করতেছে, m ভরের বস্তুটা যে অক্ষকে কেন্দ্র করে আবর্তন করতেছে, সেই অক্ষ হতে তার দূরত্ব কিন্তু স্মল r, তার দূরত্ব কিন্তু ক্যাপিটাল R হবে। কারণ এই স্মল rটা কিন্তু চেঞ্জ হবে, যেহেতু পৃথিবী ঘুরতেছে বস্তুটাও ঘুরতেছে, তার কিন্তু স্মল rটা চেঞ্জ হবে, এই জন্য এটাকে স্মল r ধরা হয়েছে। তাহলে স্যার এনটা কি উপরে? এটা নট হবে, উত্তর এই অ্যাঙ্গেলটা ধরি ল্যামডা, এটাকে বলা হয় অক্ষাংশ। তোমরা 9 বা সমাজ বই যদি পড়ে থাকো, ভূগোলে বিশ্ব পরিচয় যেটা আমাদের ছিল অক্ষাংশ, ভূগোলে ছিল মেবি, অক্ষাংশ মানে কত ডিগ্রি, বলা হলো যে এত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত ওই মহাদেশটা বা এত দ্রাঘিমা রেখা। এই ল্যামডা হচ্ছে একটা অ্যাঙ্গেল, আর কিছু না। তার মানে m ভরের বস্তুটা ল্যামডা ডিগ্রি অক্ষাংশে আছে, কার সাপেক্ষে? পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে। এই কোণটা যদি ল্যামডা হয়, আমরা জানি যে এই কোণটাও ল্যামডা হবে, একান্তর কোণ। এবার আসি, এই যে বস্তুটা ধরো এটা পি বিন্দু, এই m ভরের বস্তুটা যখন পি বিন্দুতে আসে, m ভরের বস্তুটা যখন পি বিন্দুতে আসে, তখন এর উপর পৃথিবীর একটা আকর্ষণ বল কাজ করবে অবশ্যই, এবং সেই আকর্ষণ বলটা নিশ্চয়ই আর mg হবে না। mg কি হবে? কারণ তার তো অবস্থান পরিবর্তন হয়ে গেছে, সে তো আর পৃথিবীর পৃষ্ঠে নাই, পৃথিবীর পৃষ্ঠ থেকে সে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে চলে গেছে, একটা অ্যাঙ্গেলে চলে গেছে, সে কিন্তু পৃথিবীর পৃষ্ঠে নেই। আগে বারবার বলতেছি, সে কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে একটু উপরে আছে, একটু উপরে ধরো, এবং সে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে আছে। ল্যামডা ডিগ্রি অক্ষাংশে সে পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর সাথে একই অক্ষ সাপেক্ষে আবর্তন করতেছে। তাহলে এখন ও যে পয়েন্টে আছে, সেই পয়েন্টের কারণে ওর উপর যে পৃথিবীর আকর্ষণ বল, সেটার মান আমরা ধরি mg ল্যামডা। mg ল্যামডা, জি ল্যামডা কেন দিলাম? যেহেতু সে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে আছে, তার মানে তার অভিকর্ষ ত্বরণের মান ধরে দিছি জি ল্যামডা, আর তার ভরটা m আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে কোনো বস্তু যখন একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে আবর্তন করে, তখন তার উপর কিন্তু একটা কেন্দ্রমুখী বল কাজ করে। তার মানে এখানে কেন্দ্রমুখী বলের মান হচ্ছে mg ল্যামডা। কারণ আমরা 4th অধ্যায়ে পড়ে আসছি যে কেন্দ্রমুখী বল মানে সেই বল যে সকল বল কেন্দ্রের দিকে কাজ করে। কেন্দ্রের দিকে কত বল কাজ করে? mg ল্যামডা। এই বলটাই তো কেন্দ্রমুখী বল। ওকে, এখন m ভরের বস্তুটা যেহেতু পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি ঘুরতেছে, তাহলে সে কিন্তু পৃথিবীর এই কেন্দ্রমুখী বল বা আকর্ষণ বলের কারণে সে বাইরের দিকে, ঠিক বাইরের দিকে সে আরেকটা বল লাভ করবে। বাইরের দিকে সে বাইরের দিকে আরেকটা বল লাভ করবে, যেটার নাম হচ্ছে কি কেন্দ্র বিমুখী বল, যেটা একটা ফেক ফোর্স, একটা ইমাজিনারি ফোর্স। কেন্দ্র বিমুখী বল নামে কোনো আদৌ কোনো বল নাই,
এটা বেগ যেটাকে বলা হয় সিটো ফোর্স। তার মানে যখন m ভরের বস্তুটা পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি পৃথিবীর সাপেক্ষে ঘুরবে তখন তার মনে হবে যে তাকে মনে হয় বাইরে কোনো একটা ফোর্স দিয়ে ছিটকে ফেলা দেওয়া হচ্ছে। যখন m ভরের বস্তুটার কাছে মনে হবে যে ও মনে হয় এখান থেকে ছিটকে পড়ে যাওয়ার চেষ্টা করতেছে, তো ওকে ছিটকে পড়ে যাওয়ার জন্য দায়ী হচ্ছে একটা কেন্দ্র বিমুখী বল। এবং আমরা এটাও পড়ে আসছি যে কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী দুইটা বলেরই ইকুয়েশন হচ্ছে সেম, অর্থাৎ m ওমেগা স্কয়ার r, m ওমেগা স্কয়ার r। তাহলে এই যে পি বিন্দুতে যে বস্তুটার উপর কেন্দ্র বিমুখী বল সেটা কাজ করবে সে যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে সে অক্ষ থেকে বাইরের দিকে, অর্থাৎ m ওমেগা স্কয়ার r এই বরাবর কাজ করবে। কিন্তু তার কেন্দ্রমুখী বল তো কাজ করে কেন্দ্রের দিকে, তার মানে তার কেন্দ্রবিমুখী বলের নিশ্চয়ই একটা উপাংশ বের করতে হবে, নয়তো সেটা কেন্দ্রমুখী বলের সমান এবং বিপরীত হবে না। তাহলে তার উপাংশটা এই বরাবর টানতে পারি। এই কোণটা যদি ল্যামডা হয় এই কোণটা অবশ্যই ল্যামডা হবে। এবং আমরা ভেক্টরটা থেকে পড়ে আসছি মূল ভেক্টর যে রেখার দিকে কাজ করে বা যে রেখার সাথে কোণ তৈরি করে সেই রেখা বরাবর হবে m ওমেগা স্কয়ার r cos ল্যামডা। ভালো করে জিনিসটা বুঝে নাও কি বললাম। দেখো যে তোমার কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছে সে অক্ষ থেকে বাইরের দিকে, কিন্তু তোমার যে কেন্দ্রমুখী বলটা সেটা সেন্টারের দিকে কাজ করবে, সেটা কত mg ল্যামডা। ওইটা তো সমান হইতে হবে, তাহলে m ভরের বস্তু তো ছিটকে চলে যাবে বা m ভরের বস্তু পৃথিবীর কেন্দ্রে চলে আসবে। তাহলে এইটা সমান হওয়ার জন্য এই যে mg ল্যামডা যে রেখা বরাবর কাজ করে ঠিক সেই রেখা বরাবর বিপরীত দিকে এই m ওমেগা স্কয়ার r এর একটা কম্পোনেন্ট দিতে হবে। আর সেই কম্পোনেন্ট কত m ওমেগা স্কয়ার r cos ল্যামডা। দেখো এই পর্যন্ত কথা বোঝা গেছে কি? আচ্ছা স্যার, এই দিকের লেমটা যদি আমরা থিটা ইউজ করি কোনো সমস্যা নাই, কি কথা। তাহলে এটা কি কেন্দ্রের সাপেক্ষে ঘুরে? হ্যাঁ, কেন্দ্রের সাপেক্ষে সবকিছু তো হিসাব করা হয় কেন্দ্রের সাপেক্ষে, ডিসটেন্স কেন্দ্রের সাপেক্ষে হিসাব করা হচ্ছে। দেখো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কেন্দ্র বিমুখিতা বুঝি নাই। কেন্দ্রবিমুখী হচ্ছে যখন তুমি পৃথিবীর সাপেক্ষে ঘুরবা বা পৃথিবীর পৃষ্ঠে যখন থাকবা তখন তোমার কাছে মনে হবে যে তোমাকে মনে হয় বাইরের দিকে কেউ ছিটকে দিতেছে। আসলে এটা তোমার অনুভূতি বা তোমার কল্পনা। তখন বাইরের দিকে ছিটকে দেওয়ার জন্য দায়ী হচ্ছে একটা বল, কাল্পনিক বল, নাম দিয়েছি আমরা কেন্দ্র বিমুখী বল বা যেটাকে বলা অপকেন্দ্র বল। কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী দুটা বলের ইকুয়েশন সেম। আমরা ফোর্থ অধ্যায়ে পড়ে আসছি কেন্দ্রমুখী বলের ইকুয়েশন mv স্কয়ার বাই r বা m ওমেগা স্কয়ার r। এই দুইটাই কেন্দ্রমুখী বলের ইকুয়েশন, কেন্দ্র বিমুখী বলের ইকুয়েশন সেম। তার মানে এইখানে কাজ করবে কি কেন্দ্র বিমুখী বলের উপাংশ m ওমেগা স্কয়ার r cos ল্যামডা, m ওমেগা স্কয়ার r cos ল্যামডা, ঠিক আছে। এখন আমরা বের করি যে এই m ভরের বস্তুর উপর লব্ধি বল কত। তাহলে দেখো সুতরাং P বিন্দুতে m ভরের বস্তুর উপর কার্যকর বল হচ্ছে f ল্যামডা ইজ ইকুয়াল টু f মাইনাস m ওমেগা স্কয়ার r cos ল্যামডা। f ল্যামডা মানে হচ্ছে m g ল্যামডা ইজ ইকুয়াল টু f মানে হচ্ছে mg মাইনাস m ওমেগা স্কয়ার r cos ল্যামডা। উভয় পক্ষ থেকে আমরা mm কাটা দিই, g ল্যামডা ইজ ইকুয়াল টু g মাইনাস ওমেগা স্কয়ার r cos ল্যামডা। এটা একটা ইকুয়েশন, এটি স্টার চিহ্ন দাও, এখানে একটু চেঞ্জ করব আমরা একটু পরে বা এক নং সমীকরণ দিয়ে রাখতে পারো।
এই পদ উঠাও আগে, এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন বের করবো। আচ্ছা দেখি এবার কে কে আছে, যেহেতু 51 বাজে ছবি তুলে রাখি। আচ্ছা স্যার মাইনাস হলো কেন? কার্যকর বল মানে লব্ধি বিপরীতমুখী কাজ করতেছে, তো কেমনে? এমজিটা কাজ করতেছে সেন্টারের দিকে, আর হ্যাঁ আর কেন্দ্রবিমুখী বলটা বাইরের দিকে না, দুইটা বিয়োগফল হবে না? হ্যাঁ স্যার। স্যার কেন্দ্রবিমুখী বলটা কি স্যার মহাকর্ষের কারণে স্যার ওদিকে মহাকর্ষের দিকে টানতেছে স্যার, এই কারণে স্যার কেন্দ্রবিমুখী। হ্যাঁ হ্যাঁ সেন্টারই টানতেছে। ফেসবুক লাইভে কে কে আছে? দেখো উঠানো হয়েছে? স্যার মাইনাসটা কেন হলো সূত্রে? স্যার এম ওমেগা স্কয়ার, আর এটা কি স্যার ওই আর এর উপাংশ? হ্যাঁ 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 এম ওমেগা স্কয়ার আর হ্যাঁ হ্যাঁ আর এর উপাংশ। স্যার মাইনাসটা কেন হলো সূত্রে? মাইনাসটা হচ্ছে দুইটা পরস্পর বিপরীত দেখা, দুইটা বল পরস্পর বিপরীত না, হয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার তাহলে এবার আমরা এই স্মল আরটাকে যদি আমরা ক্যাপিটাল আর এর মাধ্যমে প্রকাশ করতে চাই, দেখো এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি। আচ্ছা এই কোণটা হচ্ছে ল্যামডা, তাহলে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। আমরা এখানে একটা কাজ করতে পারি, যদি আমরা যেটা আমার এই স্মল আর এর মানটা আমি চাই ব্যাসার্ধের মাধ্যমে প্রকাশ করতে, স্মল আর তো পরীক্ষা দেওয়া থাকবে না, আমাকে ব্যাসার্ধ তো জানি আমি, আর ল্যামডা দেওয়া থাকবে। তাহলে এটা হচ্ছে কোণের বিপরীত বাহু লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে cos, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ স্মল r ইজ ইকুয়াল টু r cos ল্যামডা। স্মল r সমান লিখতে পারি r cos ল্যামডা। তাহলে আমরা এবার ওই 1 নং সমীকরণে স্মল r এর জায়গায় মানটা বসাই দিই। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা পাই g ল্যামডা ইজ ইকুয়াল টু g মাইনাস ওমেগা স্কয়ার r cos ল্যামডা ইনটু cos ল্যামডা, অর্থাৎ আমাদের ইকুয়েশনটা কি আসে, g ল্যামডা g মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা। cos স্কয়ার ল্যামডা, ঠিক আছে? এটা হচ্ছে মূল সূত্রটা। এখানে আমরা কোন বিষয় কোনটা একটু জেনে নেই, সেটা হচ্ছে g যদি পৃথিবীর কথা বলে তবে g এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওমেগা হচ্ছে 2 পাই বাই t, পৃথিবীর কথা বললে t এর মান হচ্ছে 86400, আর r পৃথিবীর ব্যাসার্ধ 6.4 × 10⁶ মিটার। আর ল্যামডা তোমাকে পরীক্ষা দেওয়া থাকবে, ল্যামডাকে বলা হয় অক্ষাংশ, ল্যামডাকে বলা অক্ষাংশ বা অ্যাঙ্গেল, দেওয়া থাকবে পরীক্ষা। তোমার কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।
আচ্ছা স্যার এক্সামের টাইমে স্যার জি এর মানটা স্যার চেঞ্জ করে দিতে পারে না? হ্যাঁ, নাকি স্যার এই জায়গায় অন্য কোনো ভুল হতে সবই চেঞ্জ হবে, আর এর মানও চেঞ্জ হবে, আর এর মানও চেঞ্জ হবে, সবই চেঞ্জ হবে। স্যার সমীকরণটা স্যার লাস্ট যে সমীকরণটা লিখছেন না স্যার সমীকরণের স্যার লাস্ট দুই লাইন স্যার লাস্ট দুই লাইন স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর cos ল্যামডা বসাই দিছি। না না স্যার এটা না এটা পরের লাইন স্যার পরের দুই লাইন স্যার লাস্ট দুই লাইন লাস্টে 2 লাইন ওইটাই তো বললাম, স্মল আর এর জায়গায় আর cos ল্যামডা বসাই দিছি, আর কিছু তো করিনি। স্মল আর এর জায়গায় আর cos ল্যামডা বসাই দিছি, তারপর তো এই যে ওমেগা আর cos স্কয়ার ল্যামডা আর তো কিছু না। ঠিক আছে জি স্যার স্যার বলো। এখানে ওমেগা সমান সমান 2π/t টি এর মানটা কোথা থেকে আসছে এখানে? টি এর মান কি কনস্ট্যান্ট? পিটির সাথে কনস্ট্যান্ট না 24 ঘন্টা ও আচ্ছা আচ্ছা। পিটির সাথে বলতেছিলাম। আচ্ছা তাই এখানে দুইটা কেস থাকে পরীক্ষা আমাদের, মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চলে পরিবর্তন কি রকম হবে। দেখো বিষুবীয় অঞ্চলে যদি নেমে আসি, বিষুবীয় অঞ্চলে তোমার ল্যামডার মান কত বলো তো চিত্র থেকে তোমরা নিজেরা। বিষুবীয় অঞ্চলে ল্যামডার মান কত হবে? এই বস্তু যদি ঘুরতে ঘুরতে বিষুবীয় অঞ্চলে চলে আসে তো ল্যামডা কত হবে তোমরা চিত্র দেখতে পারো। 90 না 0 60 60 সেও 0 হবে 0 0 ডিগ্রি। বিষুবীয় অঞ্চলে ল্যামডা 0 ডিগ্রি, ল্যামডা কমতে কমতে 0 ডিগ্রি হয়ে যাবে না বিষুবীয় অঞ্চলে। বিষুবীয় তো হচ্ছে তোমার এই যে এটা ছিল বিষুবীয় অঞ্চল, এই যে এটা তো মেরু, এটা বিষুবীয় অঞ্চল। তাহলে ল্যামডা কমতে 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 এদিকে চলে আসে, তাহলে ল্যামডা কত হয়ে যাবে? 0 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে এই ঠিক আছে। জি স্যার তাহলে বিষুবীয় অঞ্চলে আমরা জি এর মানটা বের করি, কত আসে? জি মাইনাস ওমেগা স্কয়ার আর। এটা বিষুবীয় অঞ্চলে অভিকর্ষণ ত্বরণের মান, কারণ cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। মেরু অঞ্চলে কত হবে ল্যামডার মান? 90 9। মেরু অঞ্চলে ল্যামডা হচ্ছে 90। তাহলে মেরু অঞ্চলে তার মানে কি তোমার মেরু অঞ্চলে জি এর মান বিষুবীয় অঞ্চলের চেয়ে বড়। বেশি। মেরু অঞ্চলে জি এর মান বিষুবীয় অঞ্চলের চেয়ে বেশি। আমি মেরু এম লিখছি আর বিষুবীয়টা বি লিখছি, ঠিক আছে বোঝার সুবিধার জন্য। আচ্ছা লাস্ট কোশ্চেনটা শেষ করি আমরা। কোশ্চেন হচ্ছে তোমাকে যদি প্রশ্ন করে যে মেরু অঞ্চলের চেয়ে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বিষুবীয় অঞ্চলের চেয়ে কত বেশি? মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান, মেরু অঞ্চলে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বিষুবীয় অঞ্চলের চেয়ে কত বেশি? এটা এমসিকিউ প্রশ্ন। এটা হচ্ছে এমসিকিউটা আছে হচ্ছে আমাদের লেকচার বইয়ের 18 নাম্বার আর কুমিল্লা বোর্ড 17, যে মেরু অপেক্ষা বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কত বেশি, কে বলতে পারবা? ওমেগা স্কয়ার আর পরিমাণ। হ্যাঁ 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 ওমেগা স্কয়ার আর কিভাবে বললাম? দেখো মেরু অঞ্চলের অভিকর্ষ ত্বরণ মাইনাস বিষুবীয় অঞ্চলের অভিকর্ষ ত্বরণ ইজ ইকুয়াল টু, দেখো মেরু অঞ্চলে কত জি আর বিষুবীয় অঞ্চলে কত জি মাইনাস ওমেগা স্কয়ার আর। তাহলে অ্যানসার কত আসে? দেখো মেরু অঞ্চলে বিষুবীয় অঞ্চলের চেয়ে কতটুকু বেশি হবে? ওমেগা স্কয়ার আর বেশি হবে। মেরু অঞ্চল অভিকর্ষ ত্বরণ বিষুবীয় অঞ্চল অপেক্ষা ওমেগা স্কয়ার আর বেশি হবে। ওকে, দেখো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার জিএমটা যখন বের করতে বলবে তখন কোশ্চেনটা কিরকম থাকবে? বুঝলাম না কি বললাম, সুমাইয়া নাকি কি বললাম? আরেকটা বলো, বুঝিনি কথাটা। স্যার জিএমটা যখন বের করতে বলবে তখন কোশ্চেনটা কিরকম ভাবে বলবে?
তখন তোমার ল্যামডা দেওয়া থাকবে পরীক্ষায়, ল্যামডা দেওয়া থাকবে, ল্যামডা দেওয়া থাকলে কাজ হয়ে যাবে, আর কিছু লাগবে না। ল্যামডা দেওয়া থাকলে এই কাজ হয়ে যাবে। এই যে যেমন বাড়ির কাজ করবা, আমি বলি স্যার স্মল আর দা স্যার কি বুঝেন? সরি সরি কি বললাম না। স্মল আর স্মল আর তো হচ্ছে ওই ঘূর্ণন অক্ষ থেকে বস্তুটার দূরত্ব, ঘূর্ণন অক্ষ থেকে বস্তুটার দূরত্ব, যে অক্ষের সাপেক্ষে রোটেট করতেছে ওই বস্তুটার দূরত্ব। শোনো, বাড়ির কাজ থাকবে, যারা লেকচার বই আছে একজন গ্রুপে ছবিগুলো দিয়ে দিও একটু, অনেকে লেকচার যদি নাই। ভালো করে শোনো, 397 পৃষ্ঠায়, 397 পৃষ্ঠায় আমি লিখে দিই একবারে, 397 পৃষ্ঠায় 2 নং একটা সিকিউ আছে। সিকিউর পুরোটা পারবা না, সিকিউ শুধু একটা পার্ট করবা। 397 পৃষ্ঠা 2 নং সিকিউর শুধু ঘ নাম্বারটা করবো, 4 নাম্বারটা। আরেকটা করবা হচ্ছে 5 নং সিকিউ, এটার গ এবং স্ক্রিনশট দিয়ে নাও, লেখা নাও। আমাদের গ্রুপে ক্লাসটা থাকবে 11টা পর্যন্ত। ক্লাস আজকে আমাদের এই পর্যন্তই। ক্লাসে সর্বসাকুল্যে ছিল 54 জন। স্যার আজকে একটু বেশি সময় রাখা যায় না? এই হাফসা এসে এতক্ষণ কই আসলি হাফসা? আমি তো ক্লাসে ছিলাম স্যার। ওই তোরে কতবার ডাকলাম, তুই যে আওয়াজ দিলি না এখনো। কই স্যার, আমার ডাকেন নাই। আয় হ্যাঁ, প্রথম থেকে তোর নামে দিয়ে ক্লাস করাইলাম, শুরু করলাম। তাহলে স্যার আমি কইছিলাম, আমি তো ক্লাসে ছিলাম। আমি কেমন জানি, জিগা সবারই জিগা, তুই ক্লাস আবার প্রথম থেকে দেখিস। তোর নামে যে কইলাম, তুই নাম শুনস নাই, তোর নাম যে কইছি তুই প্রথম থেকে জয়েনই করস নাই ক্লাস, আমটা যে চলবো। জি স্যার, আমি একটু পরে জয়েন করছি এই জন্য। এটা তো কইবা একটু পরে না, অনেকখানি পরে, একটু পরে, অনেকখানি পরে জয়েন করছি। যাই হোক, অনেকে ক্লাস আছে, ঠিক আছে, শেষ করে দিই, অন্য ক্লাস আছে অনেকে। তাহলে বাড়ির কাছে ডেডলাইন আগামীকাল বিকাল 5টায়। এরপরে যদি কেউ বাড়ির কাজ ধর ঠ্যাং দিয়ে বেড়ে গেলাম, আগামীকাল মধ্যে এই 3টা হোমওয়ার্ক, বেশি না, মাত্র 3টা বাড়ির কাজ দিতে হবে। আর একজন এখনই গ্রুপে, যার যার গ্রুপে, যেমন 3টার বেচের গ্রুপ একটা আছে, আর সকাল 7টা যে গ্রুপটা, ওই গ্রুপটার মধ্যে একজন কষ্ট করে ছবি তুলে দিয়ে দাও এই 3টা প্রশ্ন। তুমি উদ্দীপক সহ দিও, উদ্দীপক ছাড়া দিও না, শুধু প্রশ্ন দিলে কিন্তু কেউ পারতো না, উদ্দীপক সহ, ঠিক আছে? ওকে। আর যাদের যাদের বেতন এখনো বাকি আছে সবাই বেতন বিকাশ করে দিবা, বিকাশ নাম্বার দেওয়া আছে। আর লিমিট যদি ক্রস করে আমাকে একটু ফোনে আগে জানাই নিবা, ঠিক আছে? দেখো আমি ইয়েতে গ্রুপে আমি নগদ নাম্বারও দিয়ে দিছি, যাদের নগদ অ্যাকাউন্ট আছে আশেপাশে চাইলে নগদও করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আজকে ক্লাস হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।